আসলে যেটা করেছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক লাভের জন্য কাউকে ছাড় দিচ্ছে। আসলে এই তৃণমূল কংগ্রেস সে কি করেছে? বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের অলিগলিতে নিয়ে এসেছে। তার প্রতিদান হিসেবে বিজেপি এখন তৃণমূল কংগ্রেস, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিয়ে রেখে দিয়েছে। ভারতবর্ষের প্রতিটি নাগরিকের যে ২০ বছর বয়স পূর্ণ করবে, ২০ থেকে ৬০ বছর বয়স্ক প্রতিটি নাগরিকের হাতে কাজ থাকতে হবে। ন্যূনতম ৫০,০০০ টাকা বেতন দিতে হবে সেই নাগরিক। চলুন রাইট টু এমপ্লয়মেন্ট নিয়ে আন্দোলন করি এবং সেটা যাতে মৌলিক অধিকার হয় সেই প্রশ্নে আন্দোলন করি। আর্টিকেল 21 সংশোধন হয়ে 21A হয়েছে। শিক্ষার অধিকার ৬ থেকে ১৪ বছর বয়স্ক প্রতিটি শিশুকে বিনামূল্যে এলিমেন্টারি এডুকেশন দেওয়া। গভর্নমেন্টকে পটিয়ে ৳১ যে জমি নেবে আর চায়না থেকে প্রযুক্তি নিয়ে আসবে, চাইনিজ দুটো ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, দিয়ে ওখানে এই মালটাকে অ্যাসেম্বল করবে, দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট একটা স্টিকার সেঁটে দেবে, দিয়ে বলবে মেড ইন ইন্ডিয়া। ওদের ক্লান্ত সীমার মানুষ, তারও বাড়িতে একটা ফ্যান আছে। মধ্যযুগে একটা রাজা যা সুযোগ সুবিধা এনজয় করতো, আজকে সাধারণ মানুষের তার থেকে তো আগিয়ে নিয়ে যেতে হবে। না, মধ্যযুগে আবার ফিরে যাবো, সবাই পাখার হাওয়া খাবে। দাদা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এর আগেও আমরা এই প্রসঙ্গ পেয়েছিলাম কুন্তল ঘোষের সেই লাল ডায়েরি, সেখান থেকে তার নাম এবং ৪১ লক্ষ টাকা তার উদ্ধার হয়েছিল সেখান থেকে, এবং বর্তমানে আবারও কারামন্ত্রীর নাম একেবারে চর্চায়। প্রায় ৩.৫ কোটি টাকার কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো আবারও। এবার কি তাহলে কারামন্ত্রী কারাগারে? এরপরেও তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্নে। পার্থ চ্যাটার্জি জেলে গেছিল, জেল থেকে বেরিয়ে এসছে। কারামন্ত্রীর বাড়িতে ২০২৪ সালে মনে আছে তদন্ত করতে গিয়ে দেখা গেল প্রায় ৪০ লক্ষ টাকা। তার মধ্যে ২১ লক্ষ টাকার মতো হিসাব দিতে পেরেছিলেন, বাকিটা হিসাব দিতে পারেন। আর আজকে ইডি বাজেয়াপ্ত করেছে। এরপর তৃণমূল কংগ্রেস বলল তৃণমূল কংগ্রেস হচ্ছে ধোয়া তুলসী পাতা, একদম কোনো দুর্নীতি নেই, জিরো টলারেন্স। একদম তৃণমূল কংগ্রেস হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির একটি রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের আমলে যে পরিমাণ চুরি হয়েছে, আর তৃণমূল নিজে যে পরিমাণ চুরির কথা স্বীকার করেছে, আপনার কতগুলো কথা স্মরণ করিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কি বলেছেন, কার সম্বন্ধে? রাজীব বন্দ্যোপাধ্যায়। সে বলল যে ও দুর্নীতি করেছে। কখন বললো? যখন বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসছে, ভুলে গেছে, জাস্ট ভুলে গেছে। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত করতে পারেন না। মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বলে জিরো টলারেন্স। এরপরেও চন্দ্রনাথ সিং মন্ত্রী থাকবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়রা বলবেন যে তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক দল, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি সততার প্রতীক। অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে ঢুকিয়ে নিয়ে তার মেয়েকে চাকরি দিলে মমতা ব্যানার্জি সততার প্রতীক। রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত এটা বলার পরে তাকে দলে ঢুকিয়ে নেওয়ার পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। আসলে তৃণমূল কংগ্রেস নামের এই রাজনৈতিক দলটি এর তো কোনো আদর্শগত অবস্থান নেই। এরা হচ্ছে যখন যেমন তখন তেমন, এরা পুরো জলের মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ। এরকম চন্দ্রনাথ তৃণমূল কংগ্রেসে অনেক রয়েছে। ওরা যদি এখন ওই যারা দুর্নীতি করেছে তাদের যদি দল থেকে বাদ দিতে শুরু করে, তাহলে ঠকবাজ থেকে গাঁ উজাড় হয়ে যাবে, একজনকেও প্রায় পাবেন না। তাই তৃণমূল কংগ্রেস করে যে একেবারে আদর্শের জন্য এরকম লোক খুঁজে পাবেন আপনি যে কোনো রাজনৈতিক। ইডি সিবিআই অবভিয়াসলি দেখুন, এই যে একটার পর একটা মামলা করেছে, প্রাথমিক এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়োগের ক্ষেত্রে সিবিআই ইডি তদন্ত চলছে। আপনি একটা লেভেল পর্যন্ত পৌঁছতে পারছেন। আপনি ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লো প্রাথমিক, কালীঘাটের কাকুর কণ্ঠে নাম উঠে এলো, তারপরে আর তদন্ত ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই দিকে কেন তদন্ত
আগাচ্ছে না। অমিত প্রশ্ন শাহ করলে অমিত শাহকে প্রশ্ন করলে চুপ থাকবে, আরো চুপ থেকে যাবেন জয় শাহকে প্রশ্ন করলে। কিন্তু অমিত শাহ বললেন যে ইডি সিবিআই যেটা ভালো বুঝবে সেটা করবে, কারোর ভয় বা কোনো ইয়েতে তারা চলে না। আচ্ছা, ইডি সিবিআই যেটা ভালো বুঝবে সেটাই করবে। আপনি একবার ইডি সিবিআই এই পথে কেন তদন্ত করছে না, এই প্রশ্নের জবাব দেবেন না? আপনি রাজনৈতিকভাবে জবাব দিন না। যে কালীঘাটের কাকুর কণ্ঠে উঠে আসা নামের পরে সেই দিকে কেন তদন্ত আগাচ্ছে না, এই প্রশ্নের জবাব আপনি রাজনৈতিকভাবেই দিয়ে যান। কেন দিচ্ছেন না? আসলে যেটা করেছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক লাভের জন্য কাউকে ছাড় দিচ্ছে। এই বিজেপি আগে কোথায় ছিল? বড়বাজারের পার্টি। এই তপন শিকদার জিততো, জুলু মুখার্জি জিততো, আর এই মীনা দেবী পুরোহিত। মীনা দেবী পুরোহিত কাউন্সিলর হিসেবে, তপন শিকদার ওই স্থানীয় কিছু সমীকরণ আর ব্যক্তি ব্যক্তির পরিচিতির জন্য, আর জুলু মুখার্জি পিওরলি ব্যক্তি কারিশমার জন্য। কলকাতা হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার, নদিয়ার মানুষ, এখনো বাড়ি আছে। দারুণ গোলাপ, দারুণ গোলাপ বাগান আছে ওনার বাড়িতে। বিভিন্ন ধরনের গোলাপ ফুল হয় ওর বাড়িতে। ওই এলাকার মানুষ জুলুবাবুকে অসম্ভব শ্রদ্ধা করে। আপনি মুসলমান পাড়ায় জুলু মুখার্জি গেলে ওই পাড়ার সব থেকে ভালো চেয়ারটা এনে দিত জুলু মুখার্জি। সেই জন্য জুলু মুখার্জি ব্যক্তিগত কারিশমায় বিজেপির এর বাইরে কোনো অস্তিত্ব ছিল। আসলে এই তৃণমূল কংগ্রেস সে কি করেছে? বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে, পশ্চিমবঙ্গের অলিগলি চিনিয়ে দিয়েছে। তার প্রতিদান হিসেবে বিজেপি তৃণমূল কংগ্রেস, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিয়ে রেখে দিয়েছে। কোনো কিছুতে মমতা ব্যানার্জির নাম পাবেন না। ধোয়া তুলসী পাতা। মমতা ব্যানার্জির একসময়ের সঙ্গিনী কি বলছে দেখবেন? বলছে আমি টাকা গুনেছি। বলছে একটা রাজনৈতিক দলের দেওয়া। এবং জিজ্ঞাসা করবেন ভালো করে কোন রাজনৈতিক দলে, ভালো করে জিজ্ঞাসা করবেন কোন রাজনৈতিক দলে। অভিষেক ব্যানার্জি তো কালকে একেবারে যে সভা, সেই সভা থেকে বলছেন যে এই আমি দিল্লি গেছি, মানে অভিষেক ব্যানার্জি দিল্লি গেছেন, এরপর মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন। দিল্লি কেন? ওই দিল্লি চলুন, আমিও চাই দিল্লি চলুন। তো চলুন না দিল্লি যাই। যে আপনি একসময় বলেছিলেন না ডাবল ডাবল চাকরি হবে, চলুন না। রাইট টু এমপ্লয়মেন্ট, এটা ফান্ডামেন্টাল রাইট, এই প্রশ্নে চলুন একসাথে দিল্লি যাবো। যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের যে 20 বছর বয়স পূর্ণ করবে, 20 থেকে 60 বছর বয়স্ক প্রতিটি নাগরিকের হাতে কাজ থাকতে হবে, ন্যূনতম 50,000 টাকা বেতন দিতে হবে সেই নাগরিককে। চলুন রাইট টু এমপ্লয়মেন্ট নিয়ে আন্দোলন করি, এবং সেটা যাতে মৌলিক অধিকার হয় সেই প্রশ্নে আন্দোলন করি। আর্টিকেল 21 সংশোধন হয়ে 21A হয়েছে। শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে বিনামূল্যে এলিমেন্টারি এডুকেশন দেওয়া হবে। সংবিধান সংশোধন হয়েছে। চলুন আর্টিকেল 16 কে সংশোধন করে আমরা বলি রাইট টু এমপ্লয়মেন্ট আসবে। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, রাইট টু এমপ্লয়মেন্ট হবে। প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কাজ পাবে। চলুন না এই প্রশ্নে আন্দোলন করি। বিজেপিকে ঘর থেকে বেরোতে দেবো না যতক্ষণ পর্যন্ত না এটা লাগু করবে। এটা বলুন, মমতা ব্যানার্জি একবার বলুন। বলতে পারবেন না। উনি কি করবেন? উনি বলবেন এসআইআর নিয়ে আমি বলবো। এসআইআর এর মাধ্যম দিয়ে এই যে জনগণ বেসিক্যালি তারা ফিল করছেন যে তারা বেসিক্যালি ডিপ্রাইভ হচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক নাগরিক রয়েছে। আর এই নির্বাচন কমিশনকেও বলবো যে আপনারা দেখবেন যে বৈধ ভোটার রয়েছে কি নেই। চলে যান না বাড়ি বাড়ি গিয়ে দেখে আসুন। বিএলওরা তো বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় স্কুলের মাস্টার, না হলে ওই স্থানীয় কোনো অফিসের কর্মচারী। বেশিরভাগ জনকে চেনে। বিএলও ওই লোকগুলোকে চেনে, ওই লোকগুলো বিএলওদের চেনে। কে ওই কেরল গেছে, কেউ মহারাষ্ট্র গেছে, কেউ কর্ণাটক গেছে কাজের জন্য, ওই ভার্চুয়াল মাধ্যমে একটা করে নেবে, শুনানি করে নেবে, রেকর্ডও রাখবে দরকার হলে। আরে হাইকোর্টের শুনানি হতে পারে, সুপ্রিম কোর্টের শুনানি হতে পারে ভার্চুয়াল শুনানি। আর মানে নির্বাচন কমিশনের শুনানি হতে পারে না ভার্চুয়াল। নাগরিকদের এত
কষ্ট দেওয়ার কারণ কি? আর এই বিজেপি যেভাবে ওই নিজেদেরকে নির্বাচন কমিশনের সঙ্গে ইকুয়েট করেছেন, এরপরে নাগরিকরা ভালো করে বিজেপিকে বুঝিয়ে দেবে। আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এটাকে নিয়ে এই রাজনীতি করলে আমার যে গায়ে যা রয়েছে এই দুর্নীতির কাদা, সেগুলো হয়তোবা মুছে ফেলতে পারবে। কিন্তু এসআইআর করেছে বিজেপি, কিন্তু গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে জনগণ এফআইআর করবে বিজেপির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জি বললেন। হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে তো জনগণ সত্যি এফআইআর করবে। বিজেপির বিরুদ্ধে জনগণ সত্যি বিজেপিকে জনগণ সরাবে। কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও সরাবে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আর বিজেপিকে একইভাবে যেভাবে এই বিভিন্ন এই যে বছরে ২ কোটি কাজ ফেল করেছে, দিতে পারেনি। যে উন্নয়নের স্বপ্ন দেখেছিল, মেড ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিল। আজ মেড ইন ইন্ডিয়ার নামে শুধু স্টিকার চিপকাচ্ছে। যা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসছে, স্টিকার চিপকাচ্ছে। আর কতগুলো দালাল হয়েছে ওই নরেন্দ্র মোদীদের পিছন ঘুরে বেড়ায়, আদানি আম্বানি টাইপের। ওই ব্যাংক থেকে টাকা নেবে, গভর্নমেন্টকে পটিয়ে ১ টাকায় যে জমি নেবে, আর চায়না থেকে প্রযুক্তি নিয়ে আসবে, চাইনিজ দুটো ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, দিয়ে ওখানে এই মালটাকে অ্যাসেম্বল করবে, দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট একটা স্টিকার সেঁটে দেবে, দিয়ে বলবে মেড ইন ইন্ডিয়া। এই ভারতবর্ষে যে পরিমাণ এই মুহূর্তে তারুণ্য রয়েছে, এই তরুণ শক্তিকে ব্যবহার করে কি করা যেত বলুন তো? এদের যদি সেই দূরদর্শিতা থাকতো, এই নরেন্দ্র মোদীদের, মমতা বন্দ্যোপাধ্যায়কে, গৌতম দেবেরা যেভাবে এই রাজারহাট তৈরি করে দিয়ে গেছে, এই রাজারহাটকে যদি সঠিকভাবে ব্যবহার করা যেত, তাহলে পশ্চিম ভারতবর্ষে আপনি ভাবুন, এই মুহূর্তে আপনি এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি কোথায় আপলোড করবেন? আইদার ইউটিউব অথবা ফেসবুক অথবা এক্স। তাহলে এই একটা কোনো প্রোডাক্ট আপনি ভারতে তৈরি, ইন্ডিজিনাস প্রোডাক্ট না। এত তরুণ তরুণী রয়েছে, একটা ইন্ডিজিনাস একটা অ্যাপস তৈরি করতে পারেন? কিন্তু দাদা এই সেই দিশা দেখাবে এটা কে? নেতাদের এই দূরদর্শিতা কেন থাকবে না? কেন রোবোটিক্স নিয়ে নেতারা বলবে না? কেন পরিবেশ নিয়ে নেতারা বলবে না? কেন এআই নিয়ে নেতারা বলবে না? কেন গিগ ওয়ার্কার নিয়ে নেতারা বলবে না? তার কারণ ওরা, আপনি আজকের দিনের সাপেক্ষে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, ওরা আজকের দিনের সাপেক্ষে আবার সে মধ্যযুগে ফিরে যাচ্ছে। মন্দির মসজিদ, মধ্যযুগে কি ছিল? বিরাট ভালো ছিলাম না, মধ্যযুগে বিরাট ভালো ছিলাম না। মধ্যযুগে একজন রাজা যে সুবিধা এনজয় করতো, আজকে একটা সাধারণ মানুষ সেই সুবিধা এনজয় করে। মধ্যযুগে রাজা দেখবেন, রাজা বসে আছে, পাখা হয়ে যাচ্ছে। আর আজকে লোকে সুইচ টিপে লোকে ফ্যানের হাওয়া খায়। যে মানে আমি কাউকে ছোট বড় করে বলছি, একদম আমাদের প্রান্ত সীমার মানুষ, তারও বাড়িতে একটা ফ্যান আছে। মধ্যযুগে একটা রাজা যা সুযোগ সুবিধা এনজয় করতো, আজকে সাধারণ মানুষের হাত থেকে তো আগিয়ে নিয়ে যেতে হবে না। আমার মধ্যযুগে আবার ফিরে যাব, সবাই পাকার হাওয়া খাবে, সব মন্দির মসজিদ হবে, সব মাটি খুঁড়ে দেখো আগে কি ছিল। আরে আগে যা ছিল ছিল, আজকে দিনের সাপেক্ষে ভবিষ্যতের দিকে আগিয়ে যাও। আগে কি আবার সেই গরুর গাড়িতে চাপবে নাকি? ওরা হচ্ছে পিছিয়ে নিয়ে যাবো, আগিয়ে নিয়ে যাবো। কারণ আপনি দেখবেন কি বিজেপি নেতা, কি তৃণমূল নেতা, মন্দির হবে না মসজিদ হবে, এই প্রশ্নে তারা ডিবেট করছে। তার কারণ তারা সমাজকে পিছিয়ে নিয়ে যেতে চায়। আপনি সমাজকে যে আমি এই যে গিগ ওয়ার্কাররা এই 10 মিনিটে পৌঁছে দিতে গিয়ে তাদের প্রাণহানি ঘটছে, প্রাণ সংশয় ঘটছে। চলো ঠিক আছে, আমার রাজারহাটে জমি আছে, চলো না আমি কোম্পানিদের ইনভাইট করছি, চলো এখানে রোবোটিক্স এর কাজ হোক, এমন রোবোটিক্স এর কাজ হবে যে এখান থেকে বেসিক্যালি যদি 10 মিনিট কেন 10 সেকেন্ডে তোমার বাড়িতে পৌঁছে যায়। আসল কোম্পানিরা এসে তোমাদের জমি দেবো, সমস্ত সুযোগ সুবিধা দেবো, এই আগামী 6 মাসের মধ্যে এরকম প্রোডাক্ট তৈরি করো। বলেছেন? বলেননি। কারণ জানেই না, তো স্বপ্ন দেখেই না। তো কি স্বপ্ন দেখে? না আমার ভাইপোর বাড়িতে লিফট লাগবে, না এসকালেটর লাগবে, না 1 কোটির ঝাড়বাতি লাগবে। ও ৩টা রাস্তার উপর 35টা প্লট কি করে হবে? মন্দির মসজিদ করে দাও, দিয়ে ওই কাউকে ওই রাজারহাটে কোনো হয়তো একজনকে জমি দাও, সেখান থেকে কাটমানি নাও, এই ধান্দাবাজি। কিন্তু দাদা এই যে
100 দিনের কাজ আমরা এই যে কথায় কথায় অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের একাধিক প্রসঙ্গ যে দিল্লি যাব, কিন্তু 100 দিনের কাজের টাকা অভিষেক ব্যানার্জি বলছেন যে 100 দিনের কাজের টাকা দিয়ে না দিচ্ছে না, নাকি মোদীর সরকার ভাতে মারতে চাইছে পশ্চিমবাংলায়। কিন্তু হাইকোর্টের বা নির্দেশ থাকার পরেও কেন 100 দিনের কাজ চালু হচ্ছে না? আগস্ট মাস থেকে তো হওয়ার কথা। শুধু 100 দিনের কাজের শ্রমিকরা টাকা পায়নি তাই নয়, 100 দিনের কাজের যারা কন্ট্রাক্টর তারাও টাকা পায়নি, যারা ওই মাল সাপ্লাই করেছে। আমার কাছে মামলা করেছে, আমি মামলা করেছি সারা বাংলা বলে একটি অর্গানাইজেশন, 631 কোটি টাকা বাকি সেই অর্গানাইজেশনের মেম্বারদের, কন্ট্রাক্টর, তারা এমজিএন রেগার কন্ট্রাক্টর। এই এক দল বলছে, কেন্দ্রের সরকার বলছে, কেন্দ্রের দল বলছে ওরা চুরি করেছে। তা ভাই সিবিআই ইডি কি করছে? পিএমএলএ অ্যাক্টে ইডির যে ক্ষমতা রয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বৈধ ক্ষমতা, তারপরে কি চোখ বন্ধ করে বসে আছো কেন? চুরি করেছে তা এই প্রকল্পে চুরি করেছে, কতগুলো কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, কজনকে জেলে ঢুকিয়েছে ঘাট চেপে ধরে। আর আরেকজন বলছে যে টাকা দিচ্ছে না, তো তুমি মামলা করোনি কেন? এই তো কন্ট্রাক্টরদের হয়ে মামলা করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা আদায়ের জন্য কি পদক্ষেপ করেছে? মামলা তো করেছে সিপিএম এর সংগঠন, বামপন্থী সংগঠন, কৃষক সভা, তুষার দ্বারা মামলা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। বেসিক্যালি এরা এই যারা সমাজের প্রান্ত সীমার মানুষ, এদেরকে ওই অন্ধকারে রাখতে চান। এরা চান না যে বেসিক্যালি সমাজের প্রান্ত সীমার মানুষেরা তারা উঠে আসুক। এরা চান না যে তরুণ তরুণীদের হাতে কাজ আসুক। এরা চান না ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আগিয়ে যাক। কারণ এরা আগিয়ে গেলে সেই আগিয়ে যাওয়া পশ্চিমবঙ্গ, আগিয়ে যাওয়া ভারতবর্ষের সঙ্গে এরা একসঙ্গে সমহারে আগাতে পারবেন। এছাড়া যদি ভারতবর্ষে ধরুন রোবোটিক্সে, এআই এ, ইভিতে ভারতবর্ষ যদি আগিয়ে যায়, ভারতবর্ষে সেই আগিয়ে যাওয়া ভারতবর্ষের মানুষ নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বা মানবে কেন, নেত্রী হিসেবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বা মানবে। তার কারণ তারা জানে যে এরা এই সম্পর্কে ভাবতেও পারে না। ফলে ওরা কি চাইবে? এদের মতো নেতা নেত্রীরা চাইবে পিছিয়ে থাকতে, তাহলে এরা নেতা থাকবে। কারণ এরা পিছিয়ে রাখতে পারলে এরা নেতা থাকতে পারবে, আর আগিয়ে গেলে এরা নেতা থাকতে পারবে না। কারণ তার সেই আগিয়ে যাওয়া ভারতবর্ষের নেতা হিসেবে নরেন্দ্র মোদী ফিট করে না। আগিয়ে যাওয়া বাঙালিদের, আগিয়ে যাওয়া বাংলার, আগিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফিট করে না। সেই জন্য ওরা চায় পিছিয়ে রাখতে, কারণ পিছিয়ে থাকলে এরা সুবিধা পাবে।